সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সরকারি মাহাতো বুদ্ধিন ডিগ্রি কলেজের অনলাইন ক্লাসরুম থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ সাইদ হাসান, প্রভাষক পদার্থবিজ্ঞান। আজকে আমি বরাবরের মতোই তোমাদের সাথে গত যে টপিক ছিল তার অংশবিশেষ সহ আজকে নতুন বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ভেক্টর অধ্যায় থেকে আমি গত সপ্তাহে নদী পারাপার সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। তো সময় স্বল্পতার জন্য আলোচনাটা আমরা শেষ করতে পারিনি ওই দিন। তো আশা করছি আজকে আমরা আলোচনাটা শেষ করতে পারবো। এবং গত দিনের যে আলোচনা, সে আলোচনায় যারা ছিলে অথবা যারা ছিলে না, আজকে যারা নতুন আছো তারাও যাতে আজকে আলোচনায় অংশ নিতে পারো এবং বুঝতে পারো, এই জন্য আমি বিগত দিনের যতটুকু এই অধ্যায় থেকে আলোচনা করেছিলাম এই টপিক্সের উপরে, আমি সেটা একটু পুনরাবৃত্তি করার চেষ্টা করছি যাতে তোমাদের সবাই বুঝতে সুবিধা হয়। তো আর কথা না বাড়িয়ে আমি আলোচনায় চলে যাই। তো দেখো, আজকে আমি আলোচনার শিরোনাম দিয়েছি নদী পারাপার সংক্রান্ত। গতদিন আমি দেখিয়েছিলাম যে আমরা 3 ভাবে যাত্রা করে একটা নদীতে 5 রকম ভাবে পারাপার হতে পারি। আমি সেই বিষয়ে একটু ধারণা আবার পরিষ্কার করার চেষ্টা করছি। দেখো, আমি এখানে 3টা নদী পথ আঁকার চেষ্টা করেছি। একই নদী আমি 3বার আঁকলাম। দেখো, তুমি এ বিন্দু থেকে যাত্রা করে এ বিন্দু বরাবর যেতে পারো। এ বিন্দু থেকে যাত্রা করলে এ বিন্দু বরাবর, এখানেও এই বিন্দু থেকে যাত্রা করে এই বিন্দু বরাবর। একই নদী আমি 3বার আঁকার চেষ্টা করেছি। আমি এগুলো আসলে কি বোঝানোর চেষ্টা করেছি যে প্রত্যেকটাই কিন্তু সাঁতার কাটার দিক অথবা মাঝি নৌকা চালানোর দিক। এখানে প্রথম চিত্রটা দেখো, 1 নম্বরটা, এখানে 2 নম্বরটা, আর এখানে 3 নম্বরটা। 1, 2, 3 প্রত্যেকটা চিত্রেই কিন্তু একইভাবে স্রোতের সাথে প্রতিকূলে যাত্রা করা হয়েছে। তো আমি কতদিন এই বিষয়গুলো বলেছিলাম, আজকে আমি আবারও বলছি যে পিতে আমি কিন্তু স্রোতের বেগ ধরেছিলাম। তাহলে এটা একটা স্রোতের বেগ, এখানে স্রোতের বেগ, এটাও স্রোতের বেগ। একই নদী আমি 3টি অবস্থায় দেখাচ্ছি যে এই একই নদীতে অর্থাৎ একই প্রস্থের নদীতে একজন মাঝি একই বেগে সাঁতার কাটছেন, প্রত্যেকটা স্রোতের সাথে প্রতিকূল অর্থাৎ বিপরীতে, স্থূল কোণে, স্রোতের সাথে স্থূল কোণে। এই কোণটা আমরা আলফা ধরলাম। তো পিতে স্রোতের বেগ আর কিউতে আমরা ধরেছি নৌকার বেগ। এখানে পিতে স্রোতের বেগ আর কিউতে নৌকার বেগ। তাহলে 3টে চিত্রই কিন্তু যাত্রা করার দিকটা একটাই দেখানো হয়েছে, কিন্তু বাস্তবে এখানে 3 রকম ঘটনা ঘটতে পারে। এখানে তুমি প্রস্থ বরাবর সোজা পার হয়ে যেতে পারো। পার হওয়ার দিক বলতে লব্ধি বেগের দিক বোঝানো হচ্ছে। তুমি এখানে এইভাবে পার হয়ে যেতে পারো স্রোতের সাথে সূক্ষ্ম কোণে, এখানে স্রোতের সাথে সমকোণে। 1 নং চিত্রে স্রোতের সাথে সমকোণে পার হতে পারো, 2 নং চিত্রে তুমি স্রোতের সাথে সূক্ষ্ম কোণে পার হতে পারো। আর একটা চিত্রে আমরা দেখতে পাচ্ছি তুমি স্থূল কোণেও পার হতে পারো। এই পার হওয়া বিন্দুগুলোকে আমি সি বিন্দু হিসেবে চিহ্নিত করছি। একটু ভালোভাবে লক্ষ্য করার চেষ্টা করি আমরা। প্রত্যেকটা চিত্রে 1, 2 বা 3 প্রত্যেকটা চিত্রেই কিন্তু আমরা একই দিকে একই বেগে নৌকা চালিয়েছি, কিন্তু স্রোতের বেগ 3 জায়গায় ভিন্ন ভিন্ন হতে পারে। আবার বলি, এই যে তোমরা স্রোতের বেগ দেখছো, এটা স্রোত অর্থাৎ স্রোতের বেগ, আমি সংক্ষেপে স্রোত বলে লিখলাম। স্রোত একই নদীতে প্রস্থ একই হয় এবং একই মাঝি নৌকা চালালে তার নৌকা চালানোর বেগটা একই হয়, এবং একই মাঝি 3বারই কিন্তু একই দিকে যাত্রা করতে পারেন।
কিন্তু কোনো একদিন নদীতে স্রোতের বেগ বেশি থাকতে পারে, কোনো একদিন কম থাকতে পারে। এই কারণে তার স্রোতের সাথে সংঘর্ষ হয়ে পারাপারের দিকটাও কিন্তু ভিন্নতা পায়। যেমন এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে স্রোতটাকে তার যাত্রা পথ থেকে অনেকটা বিচ্যুত করে দূরে নিয়ে গেছে। দেখো এবি বরাবর ছিল যাত্রাপথ, সেটা কিন্তু অনেক দূরে নিয়ে গেল স্রোতটাকে এসি বরাবর। এখানে নিশ্চিতভাবে স্রোতের বেগ অনেক বেশি ছিল, তাই কিন্তু স্রোতের প্রতিকূলে যাত্রা করে মাঝি প্রতিকূলে নৌকা নদী পাড়ি দিতে পারেনি, সেক্ষেত্রে স্থূল করে তাকে পার হতে হয়েছে। এখানে দেখছো যে স্রোতের বেগ যেদিকে নৌকার বেগ যেদিকে ছিল সেখান থেকে সামান্য নৌকা বিচ্যুত হয়েছে, খুব বেশি কিন্তু বিচ্যুত হয়নি। 3 নম্বর চিত্রের কথা আমি বলছি। অর্থাৎ এখানে স্রোতের বেগ ছিল কিছুটা কম, স্রোত কিছুটা কম, আর এখানে স্রোত বেশি, আর এখানে মধ্যম মানের স্রোত, স্রোত মধ্যম মানের। তাহলে আমরা দেখতে পাচ্ছি যেখানে স্রোতের বেগ অত্যন্ত কম নৌকার বেগের তুলনায়, সেখানে স্রোতের বিপরীতে নৌকা চালিয়ে স্রোতের বিপরীতে পাড়ি দেওয়া সম্ভব, অর্থাৎ স্রোতের সাথে লড়াই করে জিতে যাওয়ার মতো একটা বিষয়। আর যেখানে স্রোত অত্যন্ত বেশি সেখানে স্রোত তাকে দেখো এইভাবে স্রোত এসে তাকে অনেক দূরে ভাসিয়ে নিয়ে গেল, অর্থাৎ বৃষ্টির দূরত্বটা বেশ বেশি। এখানে বৃষ্টির মধ্যে গ্যাপটা কিন্তু খুব বেশি না, অর্থাৎ স্রোত তাকে বেশি দূর ভাসিয়ে নিয়ে যেতে পারেনি, কারণ এখানে স্রোতের বেগ অনেক কম ছিল। আর এখানে স্রোতের বেগ মধ্যম মানে স্রোত কিছুটা হলেও তার এবি বরাবর যাত্রা থেকে বিচ্যুত করে এসি বরাবর নিয়ে গেছে। তাহলে তিনটা চিত্রেই একই মাঝি একই বেগে নৌকা চালিয়েছে, তিনটা চিত্রেই নদীর প্রস্থ একই ছিল, কারণ একই নদী 3বার পাড়ি দেওয়া হয়েছে। তাহলে কিউ এবং এস কোন চিত্রেই কিন্তু ভিন্ন নয়। এখানে এস হচ্ছে নদীর প্রস্থ, প্রত্যেকটা এস নদীর প্রস্থ, নদীর প্রস্থটা আছে খাড়া দূরত্ব বোঝানো হয়। প্রত্যেকটা চিত্রে একই নদী, নদীর প্রস্থ সেম, একই মাঝি নৌকা চালিয়েছে, নৌকার বেগ সেম, কিন্তু একই নদীতে স্রোতের বেগ বিভিন্ন দিন বিভিন্ন হতে পারে। এই স্রোতের বেগ কম বেশি বা মধ্যম মানের কারণে মাঝি তার প্রকৃত চলার দিক থেকে কিছুটা বিস্তৃত হয়ে হয়ে ভিন্ন ভিন্ন অবস্থানে অর্থাৎ সি বিন্দুতে তার যাত্রা শেষ করেছে, এমনটা বাস্তবে হয়ে থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি একই রকম যাত্রা করে স্রোতের বেগ ভিন্নতার জন্য মাঝি 3 রকম পথে পারাপার হতে পারে। 3 রকম পথ বলতে কি, এখানে একদম স্রোতের সাথে আড়াআড়ি বরাবর পার হলো। এই আমি সি বিন্দুতে একটা বাড়ির চিহ্ন আঁকছি, এটা বোঝানোর জন্য, এটা গন্তব্য। মাঝি শেষমেশ ওই জায়গাটাই পৌঁছেছে, বোঝার সুবিধার জন্য আমি এখানে একটু গন্তব্য আঁকার চেষ্টা করছি। দেখো প্রত্যেকটা চিত্রে এ বি হচ্ছে যাত্রাপথ এবং এসি হচ্ছে পারাপারের পথ। তাহলে একই রকম ভাবে যাত্রা করে, অর্থাৎ স্রোতের প্রতিকূলে যাত্রা করে বা স্রোতের বিপরীতে যাত্রা করে অথবা স্থূল কোণে যাত্রা করে সূক্ষ্মকোণেও পার হয়েছে, এখানে সূক্ষ্মকোণে পার হয়েছে অর্থাৎ থিটা এটা, এবং এখানে স্থূল কোণে পার হলো, আর এই জায়গায় সমকোণে পার হলো। এবার আমরা আর দুটো দেখি। এখানে আমরা দেখি 4 নম্বরটা, 4 নম্বরটায় আমরা দেখো যে আড়াআড়ি যাত্রা করলাম, নদীর প্রস্থের উপর দিয়ে মাঝে যাত্রা করলো, স্রোতের বেগ তাকে ভাসিয়ে সি বিন্দুতে নিয়ে গেল, এটা হচ্ছে গন্তব্য। আলফাটা এখানে প্রত্যেকটাই পি কিউ এর মধ্যবর্তী কোণ, এখানে স্রোতের বেগ পি, তাহলে সমকোণে বাড়ি যাত্রা করে অর্থাৎ প্রস্থ বরাবর যাত্রা করে স্রোতের অনুকূলে পার হলো। এখানেও কিন্তু বি থেকে সি দূরত্ব ভাসিয়ে নিয়ে গেল স্রোতটাকে। স্রোতের নদীতে যদি যেদিকে যাত্রা করা হোক না কেন তদপেক্ষা কম কোণে নদী পার হতে হয়, এটাই কিন্তু বাস্তবতা। এবার 5 নম্বর চিত্রটা আঁকি। সূক্ষ্মকোণে যাত্রা করলাম আমরা, সূক্ষ্মকোণে যাত্রা করে দেখো সূক্ষ্মকোণেই কিন্তু পার হয়ে যাবে। কেউ যদি এস প্রস্থের নদীতে স্রোতের অনুকূলে অর্থাৎ সূক্ষ্মকোণে যাত্রা করে তাহলে স্রোতটাকে আরো ভাসিয়ে নিয়ে যাবে স্রোতের অনুকূলে এবং সি বিন্দুতে পার হবে, তথা সূক্ষ্মকোণে যাত্রা করে সূক্ষ্মকোণে পার, স্রোতের অনুকূলে যাত্রা করে অনুকূলে পার। তো এই যে
এখানে প্রথম তিনটি চিত্রে একই রকম যাত্রা, অর্থাৎ এবি এবি এবি, অর্থাৎ স্থূলকোণ স্থূলকোণ স্থূলকোণ, অর্থাৎ স্রোতের বিপরীতে স্রোতের বিপরীতে স্রোতের বিপরীতে। এবং পারাপারের ধরন ছিল তিন রকম। তাহলে একই রকম যাত্রা করে 1 2 3 এই তিনটি চিত্রে পারাপার তিন রকম। আর 4 নম্বর চিত্রে আমরা আড়াআড়ি যাত্রা করে স্রোতের অনুকূলে পার হলাম। 5 নং চিত্রে স্রোতের অনুকূলে যাত্রা করে, অর্থাৎ সূক্ষ্মকোণে যাত্রা তোমরা দেখতে পাচ্ছ, যাত্রা করে আরো সূক্ষ্মকোণে পার হলাম। তোমাদের কাছে কি মনে হচ্ছে যে আরো ষষ্ঠ কোনো পন্থা অবলম্বন করে যাত্রা করে নতুন কোনো ভাবে পার হওয়া যায়? আমার কাছে মনে হচ্ছে এই 5টাই সর্বোচ্চ, এবং এর থেকে ষষ্ঠ কোনো পন্থা তৈরি করা যাবে না। তোমরা নিজেরা ট্রাই করে দেখতে পারো। আর কোনো ধরন নেই যে তুমি নতুন কোনো সিচুয়েশন তৈরি করবে যে এইভাবে যাত্রা করো, এইভাবে পার হবে। তো প্রথম 1 2 3 চিত্রটা স্রোতের প্রতিকূলে যাত্রা করে তিন রকমের পার, আড়াআড়ি পার, সূক্ষ্মকোণে পার আর স্থূলকোণে পার। 4 নম্বরটায় স্রোতের আড়াআড়ি যাত্রা করে সূক্ষ্মকোণে পার, অর্থাৎ অনুকূলে পার। 5 নম্বরটায় স্রোতের অনুকূলে যাত্রা করে, অর্থাৎ সূক্ষ্মকোণে যাত্রা করে আরো অনুকূলে পার, অর্থাৎ সূক্ষ্মকোণে পার। এখন আমরা দেখব, গতদিন আমি দুটো 1 নম্বর আর 4 নম্বর কেসটা করেছিলাম, এইটা সব থেকে বেশি পরীক্ষায় এসে থাকে, এজন্য এই দুটো কেস সময় স্বল্পতার জন্য আগেই করিয়েছিলাম। আজকে আমি সময় পেলে 5টা কেসই করার চেষ্টা করব। তো আমাদের এখানে প্রশ্নটা কি হয়? এখানে প্রশ্ন হয় যে নদী পার হতে কত সময় লাগে। 5টা চিত্রেই কিন্তু নদী পার হতে ভিন্ন ভিন্ন সময় লাগবে। কোনো কোনো ক্ষেত্রে একই সময় লাগতে পারে, সেটা আসলে সংখ্যার উপর ডিপেন্ড করে। আর এখানে অপর তীরে এই যে স্রোত তাকে কতদূর ভাসিয়ে নিয়ে গেল, এই দুটো প্রশ্ন হচ্ছে এখান থেকে সব থেকে কমন প্রশ্ন। যে স্রোতের তোড়ে একজন মাঝি কিন্তু ভেসে অনেক দূরে চলে যায়, অর্থাৎ ভেসে কত দূরে যাচ্ছে, বিসি, প্রত্যেকটাতে বিসি বিসি, এখানেও বিসি এখানেও বিসি, এই বিসি দূরত্বগুলো বের করতে বলা হয়, এবং নদী পার হতে কোন চিত্রে কত সময় লাগে সেটা বের করতে বলা হয়। তো আজকে আমরা এর সার্বজনীন যে সূত্র সেটা দেখব, যে এখানে 100% অঙ্কই তোমার সমবেগের অঙ্ক হবে। এই জাতীয় অঙ্কগুলো সমতরণে হয় না, কারণ সমতরণে যদি যাত্রা করে তাহলে তো প্রতিনিয়ত তার স্রোতের সাথে বেগ ভিন্নতার কারণে দিক ভিন্নতা এসে যায়, এবং সেটা নির্ণয় করা দুরূহ। এই জন্য এই অঙ্কগুলো সব সমবেগের ক্ষেত্রে হয়ে থাকে। তো সমবেগের একটি প্রধান সূত্র আমরা জানি গতি সংক্রান্ত, S=VT। তোমরা এখানে S=VT-টা ইউজ করতে পারো, তবে একটু সূত্রটাকে প্রসেসিং করে নিতে হবে। তো গত সপ্তাহে আমি একটা বিষয় ধারণা দিয়েছিলাম যে তোমরা নবম ও দশম শ্রেণীতে অনেক অঙ্ক করেছো সমবেগের, যেমন উদাহরণস্বরূপ একটি বাঘ একটি হরিণকে ধাওয়া করে, বাঘ সমতরণে যাত্রা করে, আর হরিণ সমবেগে প্রাণপণে ছুটে পালানোর চেষ্টা করে। সেক্ষেত্রে দেখো প্রত্যেকটা অঙ্কই যেদিকে হরিণ তার দৌড় দিয়েছে, অর্থাৎ যেদিকে তার স্মরণ ছিল সেদিকেই তার বেগ ছিল, বেগ আর স্মরণের দিক কিন্তু ভিন্ন ছিল না। কিন্তু আজকে আমাদের এখানে কেমনটা হচ্ছে, যেই দিকে যাত্রা করে মাঝি সেই দিকে কিন্তু পার হতে পারে না, অর্থাৎ বেগ আর স্মরণের মধ্যে একই কোণ হয় না সবসময়। এক্ষেত্রে সরাসরি S=VT ইউজ করা যায় না। তো আমরা এক্ষেত্রে কি করব? আমি সূত্রটা এখানে লিখলাম। আমাদের মূল সূত্রটা হবে S=VT। আমাদের S বলতে নদীর প্রস্থ, এখানে এই এসটা হচ্ছে প্রস্থ। প্রত্যেক চিত্রে কিন্তু নদীর প্রস্থটা একদম খাড়াখাড়ি যে দূরত্বটা আড়াআড়ি, এটাই প্রত্যেকটা চিত্রে তোমরা লক্ষ্য করতে পারো যে নদীর প্রস্থটা কিন্তু খাড়া ধরা হয়েছে। বাস্তবে তাই হয়, প্রস্থ বলতে আসলে এপার থেকে নদীর ওপারের খাড়া দূরত্বটাই বোঝানো হয়। তো আর ভি বলতে এখানে দেখো তিনটে বেগ রয়েছে, তোমরা কোন বেগটা ইউজ করবে। দেখো আজকের টপিকসের নামই ছিল নদী পারাপার সংক্রান্ত, তাহলে এখানে তিনটে বেগ আছে, পি কিউ এবং আর। পি হচ্ছে স্রোতের বেগ, কিউ নৌকার বেগ, আর হচ্ছে লব্ধি বেগ। তাহলে কোন বেগটা আমাদের নদী পার হতে সাহায্য করছে আমরা সেই বেগ নিয়ে অঙ্ক করবো, অর্থাৎ ভি এর স্থলে আমরা সেই বেগটা দিব। তো লক্ষ্য করো স্রোতের বেগ কিন্তু কখনোই নদী পার হতে সাহায্য করে না, বরঞ্চ এটা
স্রোতের দিক বরাবর নৌকাকে ভাসিয়ে নিয়ে যায়। আর আমরা জানি স্রোত তো কখনোই প্রস্থ বরাবর হয় না, স্রোত হয় দৈর্ঘ্য বরাবর। তাহলে নদীর এপার থেকে ওপারে পার হওয়ার জন্য অবশ্যই প্রস্থ বরাবর কিন্তু কিছুটা বেগের উপাংশ থাকতেই হবে, না হলে সে পার হতে পারবে না। এই জন্য এই ভি এর স্থলে তোমরা এখানে দেখতে পাচ্ছ, ভি এর স্থলে আমরা কিউ দিতে পারি অর্থাৎ নৌকার বেগ, অথবা আর দিতে পারি যেটা নৌকার লোক দিবে। তো কখন আমরা কোনটা ব্যবহার করব? তো এই একটা কথা আমি বললাম যে স্রোত অর্থাৎ এস এবং ভি যদি একই দিকে হয়, তোমরা দেখতে পাচ্ছ আসলে হোয়াইটবোর্ডে জায়গা কম, আমি নিচে লিখি, এস এবং ভি যদি একই দিকে হয় তাহলেই কেবল এস ইকাল টু ভিটি আমরা লিখতে পারি, অন্যথায় আমাদের বিকল্প পদ্ধতি নিতে হবে। তো কোন চিত্রে সরণ এবং বেগ একই দিকে আসে, সেক্ষেত্রে আমরা ডাইরেক্ট এস ইকাল টু ভিটি রুল অ্যাপ্লাই করতে পারবো। দেখো এই চিত্রটা একটু খেয়াল করো, আমরা প্রত্যেকটা চিত্রে এস বলতে নদীর প্রস্থকে বোঝাবো, এস আর কিউটা কিন্তু একই দিকে। তাহলে 4 নম্বর সূত্রে আমরা এস ইকাল টু কিউটি লিখতে পারবো 4 নম্বর সূত্রে, কারণ এস আর কিউ একই দিকে, বেগ এবং সরণ যদি একই দিকে হয় তবেই কেবল এস ইকাল টু ভিটি রুলটা অ্যাপ্লাই করা যায়। এরপর দেখো 1 নম্বর কেসে এস এবং আর একই দিকে, অর্থাৎ কেউ যদি স্থূল করে যাত্রা করে স্রোত তাকে ঠেলে প্রস্থের উপর দিয়েও পার করে দিতে পারে, সেক্ষেত্রে এস ইকাল টু আরটি হবে। এই সূত্র আমরা এস ইকাল টু আরটি লিখতে পারি 1 নম্বরে, এস ইকাল টু আরটি। 1 নম্বর কেসের জন্য সূত্রটা এস ইকাল টু আরটি, 4 নম্বর কেসের জন্য সূত্র এস ইকাল টু কিউটি। এখন যে এই দুটো দিয়ে আমরা করতে পারি এমন কোনো কথা কিন্তু নেই, কিন্তু তোমাদের কাছে সব থেকে সহজে বোধগম্য হচ্ছে এই দুটো। আর যদি আমরা এখানে কিউ দিয়ে করি তাহলে আমাদের বিকল্প নিয়ম রয়েছে, সেটা নিয়েও আমি আলোচনা করবো আজকে। তো এখানে যদি আমরা আর দিয়ে করি, আর তো লোভ দিবে। দেখো সামুদ্রিক যদি আমি ফুলফিল করি তাহলে এটা হচ্ছে সামুদ্রিক, আর হবে তার কর্ণ, এখানে হবে এটা সামুদ্রিক, আর হবে তার কর্ণ, এখানে এইটা হবে সামুদ্রিক, আর হবে তার কর্ণ, এখানে এটা হবে সামুদ্রিক, আর হবে এর কর্ণ, এখানে এইটা হবে সামুদ্রিক, আর হবে এর কর্ণ। তো লক্ষ্য করে দেখেছো তোমরা প্রত্যেকটা চিত্রেই এমন ভাবে সামুদ্রিকটা পূর্ণাঙ্গতা পেয়েছে যেখানে পারাপারের দিকটা হয়েছে লোভ দিবেই, অর্থাৎ সামুদ্রিকের কর্ণ বরাবর। তো আমরা জানি সামুদ্রিক সূত্রে আমরা এটা পড়েছি, কোন সামুদ্রিকের কৌণিক বিন্দু হতে অঙ্কিত সন্নিহিত দুইটি বাহু, এখানে দুটি সন্নিহিত বাহু বলতে পি একটি বাহু, কিউ একটি বাহু, প্রত্যেকটা চিত্রে পি একটি বাহু, কিউ একটি বাহু, অর্থাৎ স্রোতের বেগ একটি বাহু আর নৌকার বেগ আরেকটি বাহু। কোন সামুদ্রিকের কৌণিক বিন্দু হতে অঙ্কিত সন্নিহিত দুইটি বাহু এককালীন সমজাতীয় দুটি ভেক্টরকে নির্দেশ করলে ওই বিন্দু হতে অঙ্কিত সামুদ্রিকের কর্ণ, একটু লক্ষ্য করো, ওই বিন্দু হতে অঙ্কিত সামুদ্রিকের কর্ণ ভেক্টরদ্বয় লব্ধির মান ও দিক নির্দেশ করে। ওই বিন্দু বলতে কোন বিন্দু? ভেক্টরদ্বয় যে বিন্দুতে ক্রিয়াশীল, অর্থাৎ পি এবং কিউ ভেক্টরদ্বয় যে বিন্দুতে ক্রিয়াশীল ওই বিন্দু হতে অঙ্কিত সামুদ্রিকের কর্ণ ভেক্টরদ্বয় লব্ধির মান ও দিক নির্দেশ করে। তাহলে ওই বিন্দু হতে অঙ্কিত কর্ণ বলতে সামুদ্রিকের লব্ধি অর্থাৎ পারাপারের যে বেগটা সেটা বোঝানো হয়েছে। এই লব্ধি বেগে কিন্তু প্রত্যেকটাই নৌকা নদী পার হচ্ছে। তো 5টা চিত্রেই একটা বিষয় কিন্তু কমন রয়েছে, স্রোতের বেগ পি, নৌকার বেগ কিউ, নদীর প্রস্থ এস, যাত্রা করা কোণ আলফা অর্থাৎ পি কিউ এর মধ্যবর্তী কোণ, এবং পার হওয়ার কোণ থিটা আর এবং পি এর মধ্যবর্তী কোণ। প্রত্যেকটা চিত্রে এই বিষয়গুলো কমন রয়েছে। আমি আরেকবার বলি, অনেকে হয়তো প্রথমবার খেয়াল করতে পারেনি, প্রত্যেকটা চিত্রে একটা জিনিস কিন্তু কমন রয়েছে। তুমি যখনই এটা সমাধান করতে যাবে প্রত্যেকটা চিত্রের বেলায় এই নীতিটা অ্যাপ্লাই করবে, তাহলে দেখবে সহজেই তোমার অঙ্ক মিলে যাচ্ছে। প্রত্যেকটা চিত্রে স্রোতের বেগকে পি ধরা হয়েছে, তোমরা অন্যটাও ধরতে পারো, কিন্তু যেহেতু তোমরা সামুদ্রিক সূত্র পি কিউ দিয়ে পড়ে অভ্যস্ত হয়েছো, আমি সেই ধারাবাহিকতা আজকে চিত্রগুলো তৈরি করার চেষ্টা করেছি। আর প্রত্যেকটা চিত্রে কি হচ্ছে নৌকার বেগ, আর হচ্ছে লব্ধি বেগ, এস হচ্ছে নদীর প্রস্থ, আলফা হচ্ছে পি কিউ এর মধ্যবর্তী কোণ অর্থাৎ স্রোত এবং নৌকার মধ্যবর্তী কোণ, থিটা হচ্ছে আর এবং পি এর মধ্যবর্তী কোণ অর্থাৎ নদী পারাপার হওয়া যে দিকটা সেটা হচ্ছে আর এবং পি এর মধ্যবর্তী কোণ। তো আমি এই দুটো কেস তো দেখালাম। এখন প্রশ্ন আছে যেখানে এস আর কি প্রস্থ এবং অর্থাৎ সরণার বেগটা যেখানে একই দিকে নয় সেখানে আমরা কি করতে পারি? তো এর জন্য আমি বেছে নিচ্ছি, এখানে দেখো
যে এইটাই আমি বেছে নিলাম, যে 5 নম্বর কেসটা। দেখো এসটা কিন্তু সোজা, এসটা কিন্তু নদীর প্রস্থটা সোজা। তোমরা দেখতে পাচ্ছ আমার এই যে কলমটা, একটু খেয়াল করো, নদীর প্রস্থটা 5 নম্বর কেসে একেবারে সোজা সোজি, অথচ নৌকার বেগটা কিছুটা হেলে আছে। তো এই যে নৌকার বেগ, এই পাশে আলফা কোণ তোমরা দেখতে পাচ্ছ, এই পাশে কত, 90 মাইনাস আলফা। দেখো আমি এখন যেখানে কোণটা দিচ্ছি এটা হবে 90 মাইনাস আলফা। আচ্ছা, ওখানে জায়গা সবটা লেখা যাচ্ছে না, আমি নিচে লিখছি যে এই কোণটা কত, আমি এখানে যে কোণটা দেখাচ্ছি এই যে এই কোণ, এই কোণটা হচ্ছে 90 মাইনাস আলফা। তো এখানে একটা ত্রিভুজ তোমরা দেখতে পাচ্ছ, এই ত্রিভুজে এসটা হয়ে যাচ্ছে ভূমি আর কিউটা হয়ে যাচ্ছে অতিভুজ। আবার আমি বলি, একটা ত্রিভুজ তোমরা দেখতে পাচ্ছ, দেখো আমার কলমটা যে ত্রিভুজকে নির্দেশ করছে, দেখতে পাচ্ছ, এই 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 ত্রিভুজে এসটা হচ্ছে নদীর প্রস্থ, যেটা ভূমি হিসেবে প্রকাশ করেছে, আর কিউটা হচ্ছে যে নৌকার বেগ, যেটা আমরা এই বরাবর এই যে দেখিয়েছি। এই সমকোণ ত্রিভুজে cos, এই কোণটার নাম কত, 90 মাইনাস আলফা, cos 90 মাইনাস আলফা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। অতিভুজের নাম কি এখানে, অতিভুজের নামটা হচ্ছে কিউ। তাহলে cos 90 মাইনাস আলফা মানে আমরা জানি sin আলফা, এটা সবাই জানো, cos 90 মাইনাস সামথিং sin সামথিং ইকুয়াল টু ভূমি, ভূমি রাখলাম, অতিভুজ এখানে কিউ। লক্ষ্য করো এই ত্রিভুজে অতিভুজ কিন্তু কিউ, এখানে আমি কিউটা দিয়েছি অতিভুজের জায়গায়। এবং এই ত্রিভুজে এসটা হচ্ছে ভূমি, আর ভূমির জায়গায় ভূমি রেখেছি, তাহলে ভূমি সমান সমান কি হচ্ছে, কিউ সাইন আলফা। তো দেখো এই যে ভূমিটা কার বরাবর, ভূমিটা হচ্ছে এস বরাবর, এস কিন্তু এখানে ভূমি, আমি ভূমির স্থলে এস না লিখে ভূমি লিখেছি। তো আমি ওখানে এস লিখলাম না এই জন্য, আসলে ত্রিকোণমিতিক অনুপাত বা সাইন কস ট্যানের যে অনুপাত, এগুলো কিন্তু সমজাতীয় রাশি ছাড়া সমর্থন করে না। তো এস তো প্রস্থ আর কিউ তো বেগ, সুতরাং আমি তো এখানে নদীর প্রস্থ একটা আর বেগ একটা, এই দুটো আলাদা বিষয় নিতে পারবো না। এই জন্য ভূমিটা ভূমি রেখেছে, তাহলে ভূমি ইকুয়াল টু কিউ সাইন আলফা। ভূমিটা কার বরাবর ছিল, ভূমিটা এস বরাবর ছিল, তাহলে এটা এখন কিন্তু এস বরাবর কিউ সাইন আলফা। অর্থাৎ বেগের একটি উপাংশ রয়েছে, সেই উপাংশটা এস বরাবর। তাহলে কিউ আর এসটা একই দিকে না, কিন্তু কিউ সাইন আলফা এস এই দুটো তো একই দিকে। আর আমি বলেছিলাম যে সরণ এবং বেগ যদি একই দিকে হয়, তাহলে সেটা এস ইকুয়াল টু ভিটি না ইউজ করা যায়। তো এই ক্ষেত্রে আমরা এটার জন্য করব এস ইকুয়াল টু ভিটি। তো আমাদের ভি বলতে কিউ সাইন আলফা, এস ইকুয়াল টু কিউ সাইন আলফা। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে যখন সরাসরি সরণ আর বেগ একই দিকে না হয়, বেগের উপাংশটা বের করে নেওয়া হয় সরণ বরাবর। আমি আরেকবার বলি, যখন সরণ আর বেগ একই দিকে হয় না, তখন বেগ বরাবর হয় সরণের উপাংশ বের করতে হবে, আর না হয় সরণ বরাবর বেগের উপাংশ বের করতে হবে। আমি এখানে সরণ বরাবর বেগের উপাংশ বের করেছি। তো সেই হিসাবে কিন্তু কিউকে যদি আমরা বিভাজন করি, তাহলে বেগের উলম্ব উপাংশ কিউ সাইন আলফা, যেটা ঠিক এস বরাবর, তাহলে কিউ আর এস একই দিকে না হলেও কিউ সাইন আলফা এবং এস একই দিকে। অর্থাৎ আমি এখানে যেটা এখন গোল করে দিচ্ছি, এই অংশটা কিন্তু একটা জিনিস, কিউ সাইন আলফার কোনো একক নেই, সেহেতু বেগের এককই হচ্ছে আলফার, সাইন আলফার সাথে গুণ হলে সেটা বেগ হিসেবে প্রকাশ করবে। এই জন্য এস ইকুয়াল টু কিউ সাইন আলফাটি আমরা এখানে ইউজ করতে পারি। তো আমরা আলফা যদি কোশ্চেন থেকে জেনে নিতে পারি, আর সাধারণত প্রশ্নে কিউর মান দেওয়া থাকে, অর্থাৎ নৌকার বেগ দেওয়া থাকে বা নদীর প্রস্থ দেওয়া থাকে, তাহলে ওদের থেকে সময়টা কিন্তু বের করা যাচ্ছে। তাহলে আমরা বুঝলাম যে যখন সরণের বেগ একই দিকে হবে না, তখন উপাংশ বের করতে হবে। তো এই সূত্রটা একটি কমন সূত্র, তুমি 5টা কেসের জন্য ইউজ করতে পারবা। এখানে এস ইকুয়াল টু কিউটি, এখানেও যদি তুমি, আমি এখানে একটা প্রয়োগ তোমাদের দেখাচ্ছি, এখানে দেখো এস ইকুয়াল টু কিউ সাইন আলফাটি কি এই 4 নম্বর কেসে ইউজ করা যেত কিনা। তো আলফা দেখো 4 নম্বর কেসে কিন্তু 90 ডিগ্রি, আর সাইন 90 মান কিন্তু 1। তো সেক্ষেত্রে এস ইকুয়াল টু কিউটি হয়ে যায়, তাই না। তো
তো আবার এই চিত্রে একটা জিনিস দেখো যে আর এর মানটা যদি না দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে বের করবো? তো স্রোতের বেগ পি, তো সামগ্রিকের বিপরীত বাহুগুলো তো সমান সমান্তরাল, এই জন্য এটাকেও পি ধরা যায়। আর এটা হচ্ছে কিউ। এখানে তোমরা দেখতে পাচ্ছি এবিসি একটি সমকেন্দ্রিক ত্রিভুজ, এবিসি একটি সমকেন্দ্রিক ত্রিভুজ। তো এই সমকেন্দ্রিক ত্রিভুজে আমরা পিথাগোরাসের উপপাদ্য যদি অ্যাপ্লাই করি, এখানে কিউ স্কয়ার ইকুয়াল টু আর স্কয়ার যোগ পি স্কয়ার। আমি এক নম্বর কেসের ক্ষেত্রে বলছি, এখানে উপরে আমি লিখলাম জায়গা স্বল্পতা, আমি এখানে লিখছি এ ত্রিভুজ এবিসি এ, ত্রিভুজ এবিসি এ কিউ স্কয়ার ইকুয়াল টু আর স্কয়ার বিয়োগ পি স্কয়ার। তো এখান থেকে আর ইকুয়াল টু রুট ওভার কিউ স্কয়ার বিয়োগ পি স্কয়ার। তো কোশ্চেনে সাধারণত আর দেওয়া থাকে না, পি এবং কিউ দেওয়া থাকে। সেক্ষেত্রে আমরা আর এর এই স্থলে সূত্রটা নতুন করে বসায় পাই এস ইকুয়াল টু রুট ওভার কিউ স্কয়ার মাইনাস পি স্কয়ার ইনটু টি। তো এক নম্বর কেসের জন্য আমরা এই সূত্রটাকে ব্যবহার করতে পারি। আর আমি 5 নম্বর কেসে যে সূত্রটা ব্যবহার করেছি এটা সার্বজনীন সূত্র, এটা তুমি 5 কেসেই ইউজ করতে পারবে। সেক্ষেত্রে তোমার আলফা জানা লাগবে। যদি এখন আলফা জানা না থাকে আমরা কি করব? যদি আলফা জানা না থাকে তাহলে লব্ধির দিকের সূত্র থেকে আমরা থিটা বা আলফার যে কোনো একটি জানা থাকলে আরটি বের করতে পারবো। এই সূত্রটা আমি গত ক্লাসেও আলোচনা করেছি। সূত্রটা আমি এখানে লিখলাম tan theta equal to q sin alpha by p plus q cos alpha। তো এই সূত্রটা তোমরা বইয়ে যেমনটি পড়েছো আমি সেই ধারাবাহিকতা আজকে চিত্রগুলো লিখেছি। যদি তোমরা চিত্রের ওই স্রোতের বেগকে পি এবং নৌকার বেগকে কিউ ধরো, সহজে এই সূত্রের সাথে মিলে যাবে। এই সূত্রে তোমরা আলফা যদি বসাও তাহলে থিটা পেয়ে যাবা, আর যদি থিটা বসাও তাহলে আলফা পেয়ে যাবে। শেষ কর। তো আজকের মতো এখানে শেষ করছি। আগামী দিন অন্য কোনো টপিক নিয়ে আলোচনায় হাজির হব। আল্লাহ হাফিজ।